নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা, মানে সময় জেলা থেকে সরাসরি। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে আরজি করে পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। কারণ পরিষেবা, উই ওয়ান্ট জাস্টিস, প্রথম থেকেই তিনটে শব্দ শোনা গিয়েছে, কিন্তু এরই পাশাপাশি পরিষেবাও পেতে হবে মানুষকে। এবার এই প্রশ্ন জোরালো হচ্ছে আরজি করে, তাই জিবি মিটিং, সিদ্ধান্ত কবে মিটবে, কবে সমাধান মিলবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পরিষেবা স্বাভাবিক করতেই বৈঠক আরজি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যক্ষ সুপারের সঙ্গে বৈঠক, ডিএমইর আন্দোলনকারীদের সঙ্গেও কথা এবং সিদ্ধান্ত নিতে জিবি বৈঠক। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে আমাদের। অভিজিৎ, কি সিদ্ধান্ত নিতে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা, কি জানতে পারছো? সোনিয়া, আজ দুপুর থেকেই মানে দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় আরজিকর মেডিকেল কলেজে, এবং সেখানে আরজিকর মেডিকেল কলেজের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক, এবং সেখানে আরজিকরের নবনিযুক্ত প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, নতুন যিনি এমএসভিপি বা সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়, হাসপাতালের অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, ডেপুটি সুপার সহ অন্যান্য আধিকারিকরা, এবং অবশ্যই যে আন্দোলনকারী ছাত্ররা, তাদের প্রতিনিধি দল। এবং সেখান থেকে বেরিয়ে আসার পর আন্দোলনকারী ছাত্ররা যেটা জানান যে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে, এবং তারাও চাইছেন যে দ্রুত কাজে ফিরতে। দীর্ঘদিন ধরে তো কর্মবিরতি করে রাখা যায় না, তবে তারা বলছেন গত 9ই আগস্ট যে ঘটনা আরজিকর হাসপাতালে হয়েছে, সেই চিকিৎসক ছাত্রীর মৃত্যুর প্রকৃত বিচার চাই, এবং একই সঙ্গে আসল দোষীদের শাস্তি চাই, এবং তার সঙ্গে হাসপাতাল জুড়ে যে অনিয়ম বেনিয়ম চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এরকম 8 দফা দাবি তারা জানিয়েছে, এবং সেই দাবি যদি পূরণ না হয় তবে তারা নিরুপায়, তারা কাজ বন্ধ রেখেছেন। তবুও আজকে আলোচনা সদর্থক হয়েছে, এবং সেই কারণেই তারা এই মুহূর্তে প্যান জিবি অর্থাৎ গোটা রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো এবং সরকারি বেসরকারি হাসপাতালের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে তাদের সাধারণ সভা বা জেনারেল বডি মিটিং চলছে, এবং সেই মিটিং এর পরই তারা সিদ্ধান্ত জানাবেন যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তবে কর্মবিরতি বা কাজ তারা চালু করবেন কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত জানাতে চলেছেন। অবশ্যই নজর থাকবে বেশ। আর তারই পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন শোনাবো। আজকে ডিএমই স্যার এসেছিলেন, আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তাতে প্রিন্সিপাল স্যার ছিলেন, এমএসভিপি স্যার ছিলেন। আজকে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক, এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানাক। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই আমরাও ফিরতে চাই, তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানাক। খুব দ্রুত অচলাবস্থা কাটবে আশা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। ওদের যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিংয়ে বসবো, তারপর ওদিকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি পরিষেবা স্বাভাবিক শীঘ্রই কাটবে। আর আরজি করের এই ঘটনার পর রাজ্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির নিরাপত্তা জোরদার করতে তৎপর রাজ্য। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে হাসপাতালগুলির নিরাপত্তাতে রাজ্যের জোরদার করতে তৎপর জেলা ও কলকাতার হাসপাতালগুলি থেকে স্বাস্থ্য ভবনের রিকুইজিশন, কোন কোন বিষয়গুলির দিকে জোর দেওয়া হচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজ আমাদের জানাতে পারবে। সোমরাজের কাছ থেকে জানবো, সোমরাজ, কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, কারণ ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করতে তৎপর রাজ্য। দেখো, মোট 5টি বিষয়। প্রথমত হচ্ছে সিসিটিভি, দ্বিতীয়ত হচ্ছে রেস্ট রুম, সিকিউরিটি কর্মীর সংখ্যা বাড়ানো, পাশাপাশি টয়লেট অর্থাৎ শৌচালয় এবং লাইট অর্থাৎ আলো বাড়ানো। এই 5টি বিষয়ের ওপর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে অ্যানালিসিস করে রিপোর্ট পাঠানোর কথা বলেছিল স্বাস্থ্য দপ্তর আরজি করে ঘটনার প্রেক্ষিতে, এবং তারপরেই যে রিপোর্ট এসে পৌঁছেছে স্বাস্থ্য দপ্তরের কাছে রাজ্য জুড়ে 28টি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 7000 সিসিটিভি রিকুইজিশন এসেছে স্বাস্থ্য দপ্তরে। 900টিরও মতো রেস্ট রুম
তৈরির জন্য রিকুইজিশন এসছে স্বাস্থ্য দপ্তরে। 2000-এরও বেশি নিরাপত্তা কর্মীর দরকার, তেমনটাও রিকুইজিশন এসেছে। অর্থাৎ রাজ্য জুড়ে মেডিকেল কলেজ, হাসপাতাল ও ইনস্টিটিউটগুলোর এই রিকুইজিশন স্বাস্থ্য দপ্তরে আসার পর স্বাস্থ্য দপ্তর সেই রিপোর্ট ইতিমধ্যেই নবান্নে পাঠিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই অর্থ দপ্তর তার অনুমোদন দিয়ে দেবে এবং তারপর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে কেন্দ্রীয়ভাবে টেন্ডার করে গোটা প্রক্রিয়াটি শুরু করা হবে। কিন্তু যেটা প্রশ্ন, যে এতদিন ধরে মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি ছিল না, বা এখানে যে রিপোর্ট এসছে স্বাস্থ্য দপ্তরে সেখানে দেখা যাচ্ছে কয়েকটি মেডিকেল কলেজ তারা বলছেন যে তাদের সিসিটিভি রয়েছে কিন্তু সেই সিসিটিভি সংখ্যা পর্যাপ্ত নয়, তাদের আরো সিসিটিভি বাড়ানোর প্রয়োজন। আবার কিছু কিছু মেডিকেল কলেজের তরফে এটাও বলা হচ্ছে যে তাদের কাছে সিসিটিভি নেই, তাই অতিরিক্ত সিসিটিভি প্রয়োজন। বাঁকুড়া মেডিকেল কলেজ তারা 500টিরও বেশি সিসিটিভি রিকুইজিশন দিয়েছে, রামপুরহাট মেডিকেল কলেজ 500টিরও বেশি সিসিটিভি রিকুইজিশন দিয়েছে। অর্থাৎ এই রিপোর্ট থেকে স্পষ্ট যে সিসিটিভির যে প্রয়োজন ছিল এবং এই আরজি করে ঘটনার প্রেক্ষিতে কার্যত টনক নড়ল স্বাস্থ্য দপ্তরের, এবং তারপর এই রিকুইজিশন এলো স্বাস্থ্য দপ্তরের কাছে, যেখানে প্রায় নজিরবিহীন ভাবে প্রায় 7000 সিসিটিভি রিকুইজিশন এসেছে। এবং এই কাজ কিভাবে শুরু করা হবে তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ। আর এবার নজর রাখবো সিজিওতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। শুধু সন্দীপ ঘোষ নয়, যে 4 জন এই পড়ুয়ার সঙ্গে, নির্যাতিতার সঙ্গে ডিনার সেরেছিলেন সেই 4 পড়ুয়ারও কিন্তু পলিগ্রাফ টেস্ট। এবং আরজি কর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি এই 4 চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট। আর দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই এর বিশেষ টিম। এ বিষয়ে আপডেট নেব, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনুপ, একটু তোমার কাছ থেকে আপডেট চাইবো, কারণ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট আজ হলো না কিন্তু বাকিদের হলো। হ্যাঁ, গতকালই কিন্তু একেবারে দিল্লি থেকে 11:40-এ একটি বিশেষ টিম সিবিআই তারা কিন্তু কলকাতায় আসে, এবং এই বিশেষ টিম যখন কলকাতায় আসে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল একেবারে সিবিআই এর পক্ষ থেকে আজকে সন্দীপ ঘোষকে যেমন নভেম্বরের জন্য তলব করা হয়েছিল, সেখানে যখন তিনি এসে পৌঁছয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু 12:20 নাগাদ তাকে পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এবং দীর্ঘ সময় কিন্তু এখনো অতিক্রান্ত, যেমন পলিগ্রাফ টেস্ট তার যেমন হচ্ছে, অন্যদিকে যে 4 জন চিকিৎসক অর্থাৎ যারা ছিল অর্থাৎ জুনিয়র ডাক্তার তাদেরকেও কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে। তার কারণ হিসাবে যেদিন ঘটনা ঘটে তার আগের রাতে ডিনারের যে একসঙ্গে তারা ডিনার করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে শুধু সন্দীপ ঘোষ নয়, আচ্ছা অনুপ, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছো যে টেস্ট হচ্ছে, একটু জানতে চাইবো যে ভেতরে কি হচ্ছে, কিছু কি সেই বিষয়ে আপডেট পাওয়া যাচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, এই আপডেট কি কিছু উঠে আসছে? তবে পলিগ্রাফ টেস্ট অনুযায়ী কিন্তু প্রথমে যখন পলিগ্রাফ টেস্ট কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে কিন্তু তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সেক্ষেত্রে শারীরিক পরীক্ষা নিরীক্ষা যখন করা হয়ে থাকে তারপরেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট মূলত হয়ে থাকে। এই পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যখন আধিকারিক যারা বিশেষ টিম যেমন এসছেন এবং তদন্তকারী আধিকারিক, পাশাপাশি যে কেসের যিনি আইও তারা উপস্থিত থাকে, এবং পলিগ্রাফ টেস্টে মূলত এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রথমে কিন্তু কমন কোনো প্রশ্ন করা হয়ে থাকে, এবং সেখানে যখন বেশ তিনি সত্যি কথার কোনো উত্তর দিচ্ছে নাকি অন্য কোনো বেশ কিছু গাফিলতি থাকে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়। যখনই একেবারে অচৈতন্য অবস্থা থেকে যখন থাকে, বেশ কিছু ড্রাগ কিন্তু দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তদন্তের সাথে যে সমস্ত প্রশ্ন করা থাকে প্রয়োজন সেই সমস্ত প্রশ্ন করা হয়ে থাকে। আর এখান থেকেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে যে বিশেষ টিম এসছে তারা কিন্তু গতকাল রাতে যেমন এসছে, এবং কলকাতার যা তদন্তকারী আধিকারিক আগেই এসে পৌঁছেছিল এই ঘটনায়, তারা সেখানে আছেন, তারাই কিন্তু গোটাই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে। এবং বারবার যে তাকে তলব করা হয়েছিল এর আগের ক্ষেত্রেও বারবার কিন্তু তার যে একাধিক তদন্তে কিন্তু জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু উত্তরে সন্তুষ্ট ছিল না সিবিআই। সেই কারণেই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নিয়ে আছে। প্রথম পর্যায়ে কিন্তু 12:20-তে প্রথম সন্দীপ ঘোষ তার যে পলিগ্রাফ টেস্ট করা হয় চলছে প্রক্রিয়া, এবং পরবর্তী ক্ষেত্রে যে চিকিৎসক 4 জনকে বলা হয়েছিল তাদেরকেও পলিগ্রাফ টেস্ট করা হবে। কিন্তু অন্যদিকে যে অভিযুক্ত যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে কিন্তু এখনো পলিগ্রাফ টেস্ট করা হয়নি। তার কারণ হিসাবে একেবারে কিছুক্ষণ আগেই সিবিআই এর পক্ষ থেকে সিবিআই এর একটি টিম তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে গিয়ে, এবং সেখানেই যে গোটা প্রক্রিয়া প্রস্তুতি কিন্তু একেবারে সারা হচ্ছে। আগামীকাল তাকে পলিগ্রাফ টেস্ট করা হবে জেল হাসপাতালে, এমনটাই জানতে পারা যাচ্ছে। তারও পলিগ্রাফ টেস্ট কিন্তু প্রয়োজন। তাকে একাধিক যখন জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে একাধিক অসঙ্গতি ছিল, তিনি কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিল না, এবং তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছিল সেখানে কিন্তু ধোঁয়াশার মধ্যে পড়ছিল তদন্তকারী আধিকারিকদেরকে। সেই কারণেই কিন্তু এই পলিগ্রাফের যে গোটা টেস্টের প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে এখন শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে সন্দীপ ঘোষ, তারপরে চিকিৎসক যারা 4 জনকে তলব করা হয়েছে তাদের পলিগ্রাফ টেস্ট করা হবে। আর এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে অবশ্যই, কারণ প্রেসিডেন্সি জেলে হাসপাতালে
যে হাসপাতালে পলিগ্রাফ টেস্ট হবে, কিন্তু সঞ্জয় রায়ের যে বাইক, সেই বাইক কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বাইকের ফরেনসিক করা হতে পারে। সঞ্জয় রায়ের বাইক বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সিবিআই দপ্তরে আনা হয়েছে সঞ্জয় রায়ের বাইক, এবং তারই পাশাপাশি জানিয়ে রাখি ফরেনসিক করা হতে পারে। পুলিশের স্টিকার দেওয়া রয়েছে, কারণ পুলিশের স্টিকার দেওয়া এই বাইকেই কিন্তু আর এবার নজর রাখবো আরজি করের ঘটনায় পড়ুয়াদের নিয়ে মিছিল করার জের। মুখ্য সচিবের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও মিছিল, আর তার জেরেই হাওড়ার 3টি স্কুলকে দেওয়া হলো নোটিশ। হাওড়ার 3টি স্কুলকে নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আরজি করের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিলের জের। স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় শোকজ করা হয়েছে 3 স্কুলকে। গতকালই স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে কর্মসূচি করা যাবে না, কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর মুখ্য সচিবের নির্দেশের পরেও মিছিলের জেরেই নোটিশ রাজ্যের নির্দেশিকা। আর রাজ্যের এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে তরজা। সে যে একটি সাংবিধানিক পদে, একটি সরকারি পদে বসে আছে, সেখানে থেকে এই ধরনের রাজনৈতিক কমেন্ট করা যায় না। নোটিশ হিসেবে প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করে বলছি, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব, এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো স্কুলের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারে, তার গার্জেনের শুধু দরকার, কনসেন্ট দরকার। রাজ্য প্রাথমিক পর্ষদের সেই ক্ষমতা নেই, সেই অধিকার নেই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষের অধিকার নেই বলার যে আমার মেয়েটি আন্দোলনে যাবে কি যাবে না। কেউ নোটিশের তোয়াক্কা করবে না। ওরা যত এটাকে বন্ধ করার চেষ্টা করবে, এই গোটা রাজ্যে প্রতিবাদের আগুন তত জ্বলবে। শিক্ষা দপ্তরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি, কোথাও স্থানীয়ভাবে সিপিএম বা এই ধরনের কোন শিক্ষক সংগঠনের কোন শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে। বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই, শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। ছুটির পর স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন। এর সঙ্গে কণ্ঠরোধ, বাধা, প্রতিবাদ করতে দেওয়া হবে না, এসবের কোনো সম্পর্ক নেই। আর এবার দেখাবো আরজি করের ঘটনার প্রতিবাদে পথে পুরুলিয়ার গিরিশচন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়ারা। বৃষ্টি উপেক্ষা করে তারা বেরিয়েছে এই কর্মসূচিতে। পড়ুয়াদের সঙ্গে মিছিলে পা মেলান শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও। বৃষ্টিকে উপেক্ষা করেই ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল ছাত্রছাত্রীরা। আরজি করের প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের পদযাত্রা। ন্যায় বিচার চেয়ে চুচুড়ার হুগলি গার্লস হাই স্কুলের পড়ুয়াদের এই পদযাত্রা। পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ দেখান তারা। রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। হাওড়ার 3 স্কুলকে শোকজ করার প্রতিবাদও জানানো হয় পড়ুয়াদের তরফ থেকে। আজকে আমরা বিচার পাওয়ার জন্য পথে নেমেছি, তিলোত্তমার বিচার চাওয়ার জন্য। এটা আমাদের মতো, ওরা একটা স্টুডেন্ট ছিল, ওরা নিজের স্বপ্ন পূরণের জন্য আজকে ওই অবধি পৌঁছেছে। তার সাথে এরকম করা হয়েছে, তাই আমাদের সাথে একদিন করা হবে, তার বিচার চাই। অন্যায়ের বিরুদ্ধে তোমরা থাকো, আমরা কোনো রঙের নই, কোনো দলের নই, আমাদের কিচ্ছু এইসবের ব্যাপার নেই। আমরা আমার সন্তান সম ছাত্রছাত্রীদের পাশে আমরা থাকবো। যদি আমার মেয়েরা পথে আর আমি শিক্ষক হয়ে পাশে দাঁড়িয়ে থাকবো, এটা আমাদের কামনা। আর এবার ক্যানিং এর ছবি দেখাবো আপনাদের। ক্যানিং এ আরজি করের প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে মিছিল করছেন পড়ুয়ারা। গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর ট্যাংরাখালী হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় 15 কিলোমিটার মিছিল করেছিল। পুলিশি নিরাপত্তায় ট্যাংরাখালী কলেজ মোড় থেকে ক্যানিং নতুন অটো স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা ছাত্রছাত্রীদের। আমরা ট্যাংরাখালী পরশুরাম জামিনী প্রাণ হাই স্কুল। আজকে ডক্টরের সাথে যেটা হলো, কাল আমার সাথে কোন গ্যারান্টি আছে যে কালকে আমার সাথে এটা হবে না? আমরা তো স্কুল স্টুডেন্ট, ছেলেরা করবে না ঠিক আছে, ছেলেদের স্বাধীনতা বোধ আছে, কিন্তু আমাদের মেয়েদের স্বাধীনতা বোধটা কোথায়? এখন কোনো মেয়েই বলতে পারবে না রাত 9টার সময় দূরে কথা, রাত 8টার পরে তারা কোনোভাবে নিরাপত্তাভাবে বাড়ির বাইরে যেতে পারে না। যদিও বার হয়, তাদের মনে একটা ভয় থাকে, এই ভয়টা যেন না থাকে, তারা যেন নির্ভয়ে রাত্রে বাইরে বার হতে পারে।
আর এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের, আরজি করের ঘটনার প্রতিবাদ। আপনারা ময়নার ছবি দেখছেন, একেবারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রতিবাদে স্কুল পড়ুয়ারা ময়না স্কুলের পোশাকেই মিছিলে প্রধান শিক্ষকের আপত্তির প্রতিবাদ। স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে পড়ুয়ারা মিছিল করেন, মিছিল শেষে ক্লাস বয়কট করে পড়ুয়ারা। আর ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে পুরুলিয়ার ছবি, একদিকে চুচুড়ার ছবি, ক্যানিং এর ছবি, পূর্ব মেদিনীপুরের ছবি। দিকে দিকে কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে পথে স্কুল পড়ুয়ারা, স্কুল পোশাকেই মিছিল করছেন তারা ময়নায়। ময়নার সেই ছবি দেখছেন, ক্যানিং এর ছবি দেখছেন, চুচুড়ার ছবি, তার পাশাপাশি পুরুলিয়ার ছবিও। ঘটনার জন্য আমরা বিচার চাই, আমরা আন্দোলন করতে চাই। আমরা আন্দোলন করতে চাই যে স্যারকে অনেকবার বলা হয়েছে, স্যার তাও করতে রাজি হননি, এখনো অবধি স্যার রাজি হয়নি। এই জন্য আমরা এখনো আন্দোলন করেই যাব। আমাদেরও তো একটা সুরক্ষার কথা আছে, তাই ভেবে আমরা এই কথাগুলো বলছি। আমরা স্যারকে বলেছিলাম কিন্তু স্যার মানতে চাইছেন না, তাই জন্য আমরা গেটে তালা লাগিয়ে আন্দোলন করতে চাই। আমরা চাই যাতে এই আন্দোলনটা করা হোক, আমাদের করার সুযোগ দেওয়া হোক, না হলে আমরা স্কুল তালা খুলবো না, এটাই আমাদের দাবি। এখন গভর্নমেন্টের একটা অর্ডার করেছে, আমার স্কুল টাইমে আমাদের স্কুলের ছাত্রদেরকে কোনো রকম আন্দোলনে যুক্ত করা যাবে না। তারা নিশ্চয়ই যেটা অন্যায় তার প্রতিবাদ করবে, এটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তারা তো বাস্তবটা বোঝে না বা প্রশাসনিক বিষয়টা তারা বোঝে না। আমাদেরকে সেই প্রশাসনিক অবস্থাটাকে বোঝাতে হবে, আবার ওদের এই আন্দোলনের আন্দোলন যে করছে সেটাকেও সম্মান দিতে হবে। আর এবার দেখাবো বারাসত মেডিকেল কলেজে বিক্ষোভের ছবি। সুরিতা পালকে গো ব্যাক স্লোগান, আরজি কর থেকে বদলি করা হয় বারাসত মেডিকেলে সুরিতা পালকে, কিন্তু সুরিতা পালকে দেখে গো ব্যাক স্লোগান। আরজি কর থেকে বারাসতে বদলি সুরিতা পাল, সুরিতা পালের অপসারণ দাবি করছেন বারাসত মেডিকেলের ছাত্রছাত্রীরা। সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না, হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না। এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আরজিকর থেকেও বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসাতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুরিতা পাল, এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না। প্রতিবাদের পাশাপাশি পরিষেবা, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এরই মধ্যে ধীরে ধীরে স্বাভাবিকের পথে আরজি কর। কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালেও ছবিটা একই রকম, রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররা রোগী দেখছেন, ছবিটা দিকে দিকে একই রকম। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, তারপরেও কর্মবিরতিতে অনড় আরজি করের জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আরজি করের পরিস্থিতি। আউটডোর চালু রয়েছে, রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা। আশা করছি খুব শীঘ্রই আমরা পরিষেবা নর্মাল হবে। কাল থেকে আমাদের ওপিডির ফুটফল অনেকটাই বেড়েছে, আজ সকাল থেকেও যা মনে হচ্ছে, বাট ফুটফল শনিবারের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি আরজি করে। এমার্জেন্সি তো আস্তে আস্তে পেশেন্টরা আসা শুরু করেছে। কলকাতার অন্যান্য হাসপাতালেও ধীরে ধীরে স্বাভাবিকের পথে পরিষেবা। কলকাতার পাঁচটা ক্লাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আরজিকর কাণ্ডের পর চিকিৎসকরা কর্মবিরতিতে যান। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ওপিডি থেকে চিকিৎসা পরিষেবা বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে এবং ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হতে যাচ্ছে। ওটিতে ডাক্তারবাবু বসছে, বসছে, লাইনও হচ্ছে, টিকিট সব ডাক্তারবাবু। হ্যাঁ, তার থেকে আজকের দেখছি একটু সুবিধাজনক ভাবছি লাগছে। আজকে দেখলাম অনেকদিন অন্য দিনের তুলনায় ভিড়টা অনেক কম, পরিষেবা চলছে স্বাভাবিকের মতো, একটু স্লো গতিতে এগোচ্ছে সব জিনিস। আশা করি নেক্সট দিনে আরো স্বাভাবিক হয়ে যাবে। কোথাও কোথাও জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি তুললেও এখনো এসএসকেএম সহ রাজ্যের বেশিরভাগ হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সিনিয়র চিকিৎসকরা দেখছেন কিন্তু ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। দূর দূরান্ত থেকে এসে অনেকেই টিকিট নিয়ে এসএসকেএম এর লাইনে দাঁড়িয়েছেন, যদিও শেষমেশ ডাক্তার দেখাতে পারবেন কিনা অনেকের মনেই সন্দেহ। এই যেমন সিঙ্গুর থেকে এসেছেন অসিত মালিক, তার ভাই প্রভাস বারিকের গলায় টিউমার, অপারেশন করতে হবে। 1 মাস ধরে নাকি ঘুরছেন, কিন্তু ডেট পাচ্ছেন না। শনিবার আবার লাইন দিয়েছেন, যদি ডেট পাওয়া যায়।
এসেছিলাম গত বুধবারে পাইনি কাউকে, ডাক্তার পাইনি। আজকে শনিবার, কেন ওখানে দুদিন ওপিডি বসেন, বুধবার আর শনিবার। আজকে দুজন ডাক্তার এসেছেন। আমরাও এটাই ভেবেছিলাম যে হয়তো হবে না, পরিষেবা পাওয়া যাচ্ছে কিন্তু কখন হবে ওয়েটিং করতে হবে, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। মায়ের ক্যান্সার, অপারেশন করাতে হবে। তার আগে এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে দেখাতে এসেছেন, কিন্তু এসে জেনেছেন চিকিৎসক কম, তাই ডাক্তার দেখাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছেলে। আমি স্যার কালকে এসেছি এখানে, কালকে থেকে রিসিট কালকে খোলা ছিল, আজও খোলা আছে। ওখানে দেখছে, ডাক্তারবাবু আছে, দেখছে কম আছে, দেখছে, হ্যাঁ দেরি হচ্ছে। নিউজ 18 বাংলা। বজবজের নোদাখালীর একটা ঘটনা আপনাদের জানাবো। খাকি পোশাকে সিভিক স্ত্রীকে খুনের অভিযোগ এই সিভিকের বিরুদ্ধে। স্ত্রীকে খুনের অভিযোগ সিভিকের বিরুদ্ধে। বজবজের নোদাখালীর ঘটনা। সমীর আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, কি অভিযোগ এই সিভিকের বিরুদ্ধে? সোনিয়া, দেখো, দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানার অন্তর্গত সাতগাছিয়া অমিত খাড়া বলে প্রায় 7 বছর আগে এদের বিবাহ হয়। এদের প্রথম প্রেম ঘটিত হয়, তারপরে সেই প্রেম ঘটিতর পরে তাদেরকে দেখে শুনে বিয়ে দিয়ে দেয় বাড়ির লোকেরা। কিছুদিন আগে, বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল, বারবার ঝামেলা চলছিল। এই রিয়া কুন্ডু, যে 30 বছর বয়স, মাঝে মধ্যেই তার উপরে অত্যাচার হতো। সেই অত্যাচারের সহ্য না করতে পেরে তারপরে তার উপরে বারবার অত্যাচার হতো। তারপরে বেশ কিছুদিন পরে তারপরে তার বাড়ির লোককে জানানো হয় যে আপনার মেয়ে সুসাইড করেছে বলে, মারা গেছে বলে। তারপর বাড়ির লোক যায়, বাড়ির লোক যাওয়ার পরেই সে তখন বাড়ির লোক বলে যে না, ওটা স্বাভাবিক মৃত্যু নয়। এবং তখন ওই মেয়েটাকে যে হাসপাতালে ওখানে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ডাক্তার বলে যে ওর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেছিল, মৃত্যুর পরেই ওরা আবার বাড়িতে নিয়ে চলে যায়। বাড়ির লোকের অভিযোগ, মেয়েটার বাড়ির লোকের অভিযোগ যে ওকে খুন করা হয়েছে, সেই জন্য ওকে পোস্টমর্টমের জন্য অভিযোগ হয়। নোদাখালী থানা ওটা তদন্ত করছে। যে অভিযোগ নোদাখালী থানাতেই ডিউটি করতো সেই অমিত খাড়া, তাকে আটক করেছে এবং পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আমি পুরোপুরি সন্দেহ করছি, আর কে কি সন্দেহ করছে আমার জানার দরকার নেই। ওকে প্রচুর অত্যাচার করতো আগে, এগুলো করতো, বারে বাড়ি আমাদের বাড়ি চলে যেত বাপের বাড়িতে। ওর ফ্যামিলি ওকে কিছু খাইয়ে মেরে দিয়েছে। ওকে পোস্টমর্টম করলেই সব পাওয়া যাবে। সকালবেলা ফোন আসে 9:30 থেকে 10টার মধ্যে যে রিয়া মারা গেছে বলে। ওনার হাজবেন্ড ফোন করেন, মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তো ওনারা বলেছেন যে পোস্টমর্টমের কথা, তখনই ওনারা সঙ্গে সঙ্গে বডি নিয়ে চলে গেছে। বেশ কিছুদিন আগেও শরীর খারাপ পড়েছিল, হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, ওদের যে নতুন বাড়ি হচ্ছিল সেই বাড়িটাতে পড়েছিল।